প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আসসালামু আলাইকুম। আশা করি তোমরা ভালো আছো এবং বাড়িতে অবস্থান করছো। তোমরা নিশ্চয়ই জানো যে বর্তমানে বৈশ্বিক কোভিড-19, যেটাকে আমরা করোনা হিসেবে আখ্যায়িত করি, এই মহামারীর কারণে সারা পৃথিবী আজকে লকডাউন। শিক্ষা মন্ত্রণালয়ের নির্দেশনা ক্রমে রংপুর মডেল কলেজ কর্তৃক রংপুর মডেল কলেজের সম্মানিত অধ্যক্ষ তার নির্দেশ ক্রমে আমরা অনলাইনের মাধ্যমে ক্লাস নিচ্ছি। আমি আজকে আলোচনা করব পৌরনীতি প্রথম পত্রের 15তম অধ্যায় সরকারের শ্রেণী বিভাগ, বা যেটাকে আমরা ক্লাসিফিকেশন অফ গভর্নমেন্ট নামে আখ্যায়িত করি, সেই বিষয়টা নিয়ে তোমাদের সঙ্গে আলোকপাত করব। সরকারের শ্রেণী বিভাগ আলোচনা করবে। আমাদের প্রথমত জানা দরকার যে সরকার বলতে আমরা কি বুঝি, হোয়াট ইজ গভর্নমেন্ট। সরকার হলো রাষ্ট্রের যে 4টা গুরুত্বপূর্ণ উপাদান, তার অন্যতম গুরুত্বপূর্ণ উপাদান হচ্ছে সরকার। অর্থাৎ সরকারের মাধ্যমে রাষ্ট্র তার সমস্ত কর্মকাণ্ড পরিচালনা করে। সরকারকে বলা হয় রাষ্ট্রের মুখপত্র, অর্থাৎ সরকার রাষ্ট্রের কল্যাণ অকল্যাণ সমস্ত কর্মকাণ্ডের সঙ্গে জড়িত। অর্থাৎ রাষ্ট্র পরিচালনার জন্য সরকার হচ্ছে একটা অন্যতম গুরুত্বপূর্ণ উপাদান। তোমরা নিশ্চয়ই জানো যে সরকারের শ্রেণীবিভাগ এটা একটা গুরুত্বপূর্ণ অধ্যায়। খ্রিস্টের জন্মের 2000 বছর পূর্বে, অর্থাৎ আজ থেকে প্রায় 4000 বছর পূর্বে গ্রিসে যে ক্ষুদ্র ক্ষুদ্র নগরাষ্ট্র গড়ে উঠছিল, সেই নগরাষ্ট্রকে কেন্দ্র করে সেই সময়কার রাষ্ট্রবিজ্ঞানী দার্শনিক এরিস্টটল তিনি সেই সরকারগুলোকে বিচার বিশ্লেষণ করে আমাদের সামনে তিনি একটি সরকারের রূপরেখা বা শ্রেণী বিভাগ উপস্থাপন করেছিল। আমরা সেই বিষয় নিয়ে আলোচনা করব, তারপরে আমরা অন্য বিষয়গুলো নিয়ে আলোচনা করব। এরিস্টটল মূলত দুইটা জিনিসের উপর ভিত্তি করে সরকারের শ্রেণী বিভাগ করেছিল। একটা হলো সংখ্যানীতি, একটা হলো উদ্দেশ্য নীতি। অর্থাৎ কতজন শাসন কার্যের সঙ্গে জড়িত থাকবে, কতজনের হাতে সার্বভৌম ক্ষমতা থাকবে, সেটার নাম হলো সংখ্যানীতি। আর উদ্দেশ্য নীতি হচ্ছে সেই সময়কার সরকারগুলো কি ধরনের শাসন ব্যবস্থা পরিচালিত করবে, জনগণের জন্য কল্যাণ করবে না জনগণের জন্য অকল্যাণ সাধিত করবে। তো মূলত তিনি যেহেতু দুইটা জিনিসের উপর ভিত্তি করে সরকারের শ্রেণীবিভাগ করছিল, একটা সংখ্যানীতি, একটা উদ্দেশ্য নীতি। প্রথমে আমরা আলোচনা করব একজনের শাসন, যদি একজন ব্যক্তি শাসন কার্যের সঙ্গে জড়িত থাকে আর সেটা যদি জনগণের জন্য কল্যাণকর হয়, ভালো হয়, সেটা তিনি একটা নাম দিচ্ছে। আর যদি অকল্যাণ হয়, সেটা তিনি একটা নাম দিচ্ছে। অর্থাৎ স্বাভাবিক শাসন কার্য এবং অস্বাভাবিক বা বিকৃত শাসন কার্য। এরিস্টটল মূলত সরকারের একজন ব্যক্তি যদি শাসন কার্যের সঙ্গে জড়িত হয়, সেটা যদি জনগণের জন্য মঙ্গল হয়, কল্যাণ হয়, সেটার নাম দিয়েছিল তিনি রাজতন্ত্র। সেটার নাম দিয়েছিল তিনি কি? রাজতন্ত্র। অর্থাৎ যদি একজনের শাসন যদি হয়, সেটা জনগণের জন্য মঙ্গল হয়, কল্যাণ করে, সেটার নাম দিয়েছিল তিনি রাজতন্ত্র। আর যদি সেটা জনগণের জন্য অকল্যাণ হয়, ক্ষতিকর হয়, জনগণের মঙ্গল না করে খারাপ কিছু করে, সেটার নাম দিয়েছিল তিনি স্বৈরতন্ত্র। আর যদি কয়েকজনের শাসন কার্যের সঙ্গে জড়িত থাকে, সেটা যদি জনগণের জন্য কল্যাণ করে, সেটার নাম দিয়েছিল অভিজাততন্ত্র। আর যদি জনগণের জন্য অকল্যাণ হয়, সেটার নাম দিয়েছিল তিনি ধনিকতন্ত্র। আর বহুজনের শাসন, অর্থাৎ অনেকগুলো লোক মিলে যদি শাসন কার্যের সঙ্গে জড়িত থাকে, তারা যদি জনগণের যদি কল্যাণকর কাজ করে, সেটার নাম দিয়েছিল তিনি পলিটি। আর যদি জনগণের জন্য অকল্যাণ করা হয়, ক্ষতিকর হয়, সেটার নাম দিয়েছিল তিনি ডেমোক্রেসি। এই হলো এরিস্টটলের ক্লাসিফিকেশন অফ গভর্নমেন্ট, অর্থাৎ সরকারের শ্রেণীবিভাগ। আজ থেকে 4000 বছর পূর্বে সেই সময়কার বিশ্বের সেরা দার্শনিক রাষ্ট্রবিজ্ঞানী এরিস্টটল আমাদের সামনে মূলত দুইটা জিনিসের ভিত্তি করে সরকারের শ্রেণীবিভাগ করেছিল। একটা ছিল সংখ্যানীতি, একটা ছিল উদ্দেশ্য নীতি। তা আমরা সেই বিষয় নিয়ে তোমাদের সামনে আলোকপাত করার চেষ্টা করলাম। মূলত এরিস্টটলের এই সরকারের শ্রেণীবিভাগকে কেন্দ্র করে আধুনিক বিভিন্ন সরকারের শ্রেণীবিভাগগুলো বিভিন্ন রাষ্ট্রবিজ্ঞানী আমাদের সামনে উপস্থাপন করেছে। এর মধ্যে তোমরা নিশ্চয়ই জানো যে অধ্যাপক স্টিভেন লিফোর্ড তিনি একজন আধুনিক রাষ্ট্রবিজ্ঞানী। তিনি বর্তমানে পৃথিবীতে যতগুলো সরকারের শ্রেণীবিভাগ করা আছে,
সেগুলোর উপর সেগুলাই তিনি আমাদের সামনে, তার মধ্যে অন্যতম গুরুত্বপূর্ণ হচ্ছে অধ্যাপক লিখুকে সরকারের শ্রেণীবিভাগ। আমরা সেই বিষয়টা নিয়ে এখন তোমাদের সামনে আলোকপাত করব। অধ্যাপক লিখক মূলত সরকারকে দুই ভাগে ভাগ করছে। কয় ভাগে ভাগ করছে? দুই ভাগে ভাগ করছে। প্রথমত সরকারের একটা নাম দিচ্ছে গণতন্ত্র, একটার নাম দিচ্ছে একনায়কতন্ত্র। একটার নাম দিচ্ছে ডেমোক্রেসি, একটার নাম দিচ্ছে ডিক্টেটরশিপ। অর্থাৎ অধ্যাপক লিখক সরকারকে প্রথমত কয় ভাগে বিভক্ত করলো? দুই ভাগে বিভক্ত করলো। একটার নাম দিল ডেমোক্রেসি, একটার নাম দিল ডিক্টেটরশিপ। একটার নাম দিল গণতন্ত্র, একটার নাম দিল একনায়কতন্ত্র। অর্থাৎ পৃথিবীর সমস্ত ভালো শাসনগুলোকে তিনি গণতন্ত্র হিসেবে আখ্যায়িত করলো। আর পৃথিবীর সমস্ত খারাপ শাসন, যারা জনগণের কল্যাণ না করে, জনগণের ক্ষতি করে, জোরপূর্বক ক্ষমতা অধিষ্ঠিত হয়, জনগণের চিন্তা চেতনাকে কাজে না লাগিয়ে নিজস্ব চিন্তা চেতনা জনগণের উপর চাপিয়ে দেয়, রাষ্ট্রীয় শাসন কার্যে জনগণের যেখানে অংশগ্রহণ থাকে না, সেটার নাম হলো একনায়কতন্ত্র, অর্থাৎ ব্যাড গভর্নমেন্ট। যেটা একনায়কতন্ত্র সেটার নাম হলো ব্যাড গভর্নমেন্ট, আর যেটা এক গণতন্ত্র সেটার নাম হলো গুড গভর্নমেন্ট। তাহলে আমরা ধরে নিতে পারি পৃথিবীর যতগুলো সরকার ব্যবস্থা আছে, আজকে যে 200-এর অধিক রাষ্ট্র ব্যবস্থা পৃথিবীতে বিদ্যমান আছে, সেখানে 200-এর অধিক যে সরকার আছে, সেই সরকারকে দুই ভাগে ভাগ করলো। ভালো শাসনটার নাম দিল গণতন্ত্র, আর যেটা খারাপ শাসন, যারা জনগণের মঙ্গল না করে অমঙ্গল করে, জনগণের ক্ষতি করে, সেটার নাম দিল তিনি কি? একনায়কতন্ত্র। তাহলে আমরা ধরে নিতে পারি পৃথিবীর শাসনগুলো দুই ভাগে বিভক্ত। একটা হলো ভালো শাসন, একটা হলো খারাপ শাসন। তো পৃথিবীর সমস্ত খারাপ শাসনগুলোকে আমরা একনায়কতন্ত্র হিসেবে আখ্যায়িত করতে পারি। আর ভালো শাসনটাকে তিনি কি বললো? গণতন্ত্র। এখন অধ্যাপক লিখক গণতন্ত্রকে আবার দুই ভাগে ভাগ করলো। কয় ভাগে ভাগ করলো? দুই ভাগে ভাগ করলো। একটা নাম দিল প্রজাতন্ত্র, একটা নাম দিল নিয়মতান্ত্রিক রাজতন্ত্র। অর্থাৎ গণতন্ত্রের দুইটা শাখা, একটা নাম দিল প্রজাতন্ত্র, একটা নাম দিল নিয়মতান্ত্রিক রাজতন্ত্র। অর্থাৎ গণতন্ত্রও কিন্তু প্রজাতন্ত্র, আবার গণতন্ত্র কিন্তু নিয়মতান্ত্রিক রাজতন্ত্র। আমরা এখন সেই বিষয়টা তোমাদের সামনে আলোকপাত করার চেষ্টা করব। প্রজাতন্ত্র, প্রজাতন্ত্র আমরা কাকে বলি? যেমন আমাদের বাংলাদেশকে বলা হয় গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ। অর্থাৎ গণতান্ত্রিক বাংলাদেশ বললেই কিন্তু হতো, কিন্তু প্রজাতন্ত্র এখানে কেন বলা হচ্ছে, এই বিষয়টা নিয়ে আমরা এখন বিষয়ের বিশ্লেষণ করব। প্রজাতন্ত্র মানে হলো এমন এক শাসন ব্যবস্থা, যে শাসন ব্যবস্থায় হেড অফ দ্য স্টেট বা রাষ্ট্রপ্রধান বা রাষ্ট্রপতি বা প্রেসিডেন্ট জনগণের ভোটে নির্বাচিত হয়। সেটা প্রত্যক্ষভাবে হতে পারে অথবা পরোক্ষভাবে হতে পারে। অর্থাৎ প্রজাতান্ত্রিক রাষ্ট্র ব্যবস্থায় কে রাষ্ট্রপ্রধান হবে এখানে পূর্ব থেকে নির্ধারণ করে দেওয়া থাকে না। অর্থাৎ জনগণ নির্বাচনের মাধ্যমে রাষ্ট্রপ্রধান নির্বাচিত করে। যেমন আমাদের বাংলাদেশ, এখন আমাদের বাংলাদেশের যিনি প্রেসিডেন্ট আছেন, পরবর্তী সময়ে তার বংশের কেউ প্রেসিডেন্ট হবেন এরকম কোনো নির্ধারণ করে দেওয়া নাই। অর্থাৎ যারা রাজনৈতিক ক্ষমতায় সরকারে অধিষ্ঠিত হবে, তারাই সংসদীয় ভোটের মাধ্যমে নির্ধারণ করবে কে পরবর্তী প্রেসিডেন্ট হবে। এই জন্য বাংলাদেশকে বলা হয় রিপাবলিক বা প্রজাতন্ত্র। তোমাদের কাছে বিষয়টা ক্লিয়ার করার জন্য আমি আরো বলতে চাই যে প্রজাতন্ত্র হলো এমন এক গণতান্ত্রিক শাসন ব্যবস্থার এমন একটা রূপ, যেখানে হেড অফ দ্য স্টেট বা রাষ্ট্রপ্রধান অথবা রাষ্ট্রপতি অথবা প্রেসিডেন্ট, যিনি হেড অফ দ্য স্টেট, রাষ্ট্রের প্রধান হিসেবে আখ্যায়িত হবে, তিনি প্রত্যক্ষভাবে অথবা পরোক্ষভাবে জনগণ কর্তৃক নির্বাচিত হবে। অর্থাৎ জনগণ নির্বাচনের মাধ্যমে তাদের রাষ্ট্রপ্রধান অথবা প্রেসিডেন্টকে নির্বাচিত করবে, এটাকে বলা হবে প্রজাতন্ত্র। এরকম পৃথিবীর যে সমস্ত দেশে প্রজাতান্ত্রিক শাসন ব্যবস্থা আমরা লক্ষ্য করি, সেখানে আমরা লক্ষ্য করবো যে প্রেসিডেন্ট জনগণের ভোটে নির্বাচিত। একটা হলো নিয়মতান্ত্রিক রাজতন্ত্র, এটা একটা গণতন্ত্রের রূপ। নিয়মতান্ত্রিক রাজতন্ত্র মানে হচ্ছে জনগণ রাষ্ট্র যে শাসন ব্যবস্থায় হেড অফ দ্য স্টেট বা রাষ্ট্রপ্রধান জনগণের ভোটে নির্বাচিত হয় না, অর্থাৎ উত্তরাধিকার সূত্রে তারা ক্ষমতায় অধিষ্ঠিত হয় এবং জনগণ সরকার পরিচালিত করে, কিন্তু রাষ্ট্রপ্রধান সরকারের সঙ্গে সরকারি কর্মকাণ্ড পরিচালনা করে না। অর্থাৎ নিয়মতান্ত্রিক রাজতান্ত্রিক ব্যবস্থায় যিনি রাষ্ট্রপ্রধান হবে, রাজা বা রানী হবে অথবা প্রেসিডেন্ট হবে, তিনি উত্তরাধিকার সূত্রে ক্ষমতায় অধিষ্ঠিত হবে। সেখানে জনগণের ইচ্ছা বা অনিচ্ছার উপর রাজা বা রানী বা অথবা প্রেসিডেন্ট নির্ধারিত হয় না। যেমন গ্রেট ব্রিটেন, গ্রেট ব্রিটেনে আমরা বলতে পারি যেমন এখন রানী এলিজাবেথ সেখানকার রানী। এরপরে কে রাজা বা রানী হবে সেটা কিন্তু আমরা পূর্ব থেকেই বলতে পারি। যেমন এরপরে হবে উইলিয়ামস, তারপরে হবে তার বড় ছেলে
এরপরে হবে তার চার্লস, তারপর হবে তার বড় ছেলে উইলিয়াম, এভাবে ধারাবাহিকভাবেই হবে। অর্থাৎ নিয়মতান্ত্রিক রাজতন্ত্র কিন্তু একটা গণতান্ত্রিক ব্যবস্থা, কিন্তু সেখানে প্রেসিডেন্ট বা রাজা বা রানী, হেড অফ দ্য স্টেট, জনগণের ভোটে নির্বাচিত হবে না। তাই তোমাদের কাছে বিষয়টা ক্লিয়ার যে প্রজাতন্ত্র হলে সেখানে জনগণের পার্টিসিপেশন থাকবে রাষ্ট্রপতি নির্বাচনের ক্ষেত্রে, অর্থাৎ হেড অফ দ্য স্টেট জনগণের ভোটে, সেটা প্রত্যক্ষ ভোটে হতে পারে অথবা পরোক্ষ ভোটের মাধ্যমে তিনি নির্বাচিত হবে। কিন্তু নিয়মতান্ত্রিক রাজতান্ত্রিক ব্যবস্থা এটা একটা গণতান্ত্রিক ব্যবস্থা, সেখানে রাষ্ট্রপ্রধান বা হেড অফ দ্য স্টেট জনগণের ভোটে নির্বাচিত হবে না। অর্থাৎ উত্তরাধিকার সূত্রেই তাদের রাজ পরিবারের থেকে সেই রাষ্ট্রে তারা রাজা বা রানী বা প্রেসিডেন্ট তারা জনগণকে উপহার দেবে। এই হলো প্রজাতন্ত্র এবং নিয়মতান্ত্রিক রাজতন্ত্র। স্টিফেন লিকের এটা ক্লাসিফিকেশন। আবার স্টিফেন লিকে কি করলো, প্রজাতন্ত্রকে আবার তিনি কি করলো, দুই ভাগে ভাগ করলো। কয় ভাগে ভাগ করলো? দুই ভাগে ভাগ করলো। একটা হলো এককেন্দ্রিক সরকার, একটা হলো যুক্তরাষ্ট্রীয় সরকার। প্রথমে আমাদের জানা দরকার যে এককেন্দ্রিক সরকারটা কি, অর্থাৎ যে রাষ্ট্র ব্যবস্থায় সমস্ত কর্মকাণ্ড এক জায়গা থেকে পরিচালিত হয়, অথবা যেখানে কোনো প্রদেশ থাকে অথবা প্রদেশ থাকলেও তাদের সাংবিধানিকভাবে তাদের হাতে কোনো ক্ষমতা হস্তান্তর করা হয় না, সমস্ত কর্মকাণ্ড একজন ব্যক্তিকে অথবা একটা সরকারকে কেন্দ্র করে আবর্তিত হয়, সেটাকে বলবো আমরা এককেন্দ্রিক সরকার। যেমন আমাদের বাংলাদেশ হচ্ছে একটা ইউনিটারি গভর্নমেন্টের প্রকৃষ্ট উদাহরণ। অর্থাৎ বাংলাদেশের সাংবিধানিকভাবে কোনো প্রাদেশিক সরকার নেই, অথবা সরকার সাংবিধানিকভাবে তার দায়িত্ব জনগণের হাতে অথবা কোনো প্রতিষ্ঠানের হাতে অর্পণ করে না। এজন্য বাংলাদেশকে বলা হয় এককেন্দ্রিক সরকার বা ইউনিটারি গভর্নমেন্ট। আবার হলো যুক্তরাষ্ট্রীয় সরকার। যুক্তরাষ্ট্রীয় সরকার মানে হচ্ছে যে সরকার ব্যবস্থা বিভিন্ন প্রদেশ অথবা প্রাদেশিক সরকার থাকে এবং একটা কেন্দ্রীয় সরকার থাকে। সাংবিধানিকভাবে কেউ কারো কাজে কোনো হস্তক্ষেপ করে না, যার যার দায়িত্ব সেই সঠিকভাবে পালন করে, সেটাকে বলবো আমরা যুক্তরাষ্ট্রীয় সরকার। যেমন আমেরিকায় সাধারণত দুই ধরনের সরকার ব্যবস্থা বিদ্যমান, সেগুলো সেন্ট্রাল গভর্নমেন্ট আর এগুলোকে বলা হয় প্রভিন্সিয়াল গভর্নমেন্ট। যেমন আমাদের পার্শ্ববর্তী দেশ ইন্ডিয়ায় কিন্তু যুক্তরাষ্ট্রীয় সরকার ব্যবস্থা বিদ্যমান। এখানে অনেকগুলো প্রদেশ আছে এবং প্রাদেশিক সরকারের অস্তিত্ব আমরা লক্ষ্য করতে পারি। সেখানে দুই ধরনের সরকার ব্যবস্থা বিদ্যমান আছে, একটাকে বলা হয় কেন্দ্রীয় সরকার, এগুলোকে বলা হয় প্রাদেশিক সরকার। অর্থাৎ তাদের সংবিধান এমনভাবে নির্ধারণ করে দেওয়া আছে, উভয় সরকারে কিন্তু জনগণ কর্তৃক নির্বাচিত এবং বিভিন্ন সরকার বিভিন্ন রাজনৈতিক দল থেকে তারা নির্বাচন করে তারা ক্ষমতা অধিষ্ঠিত হয়, কিন্তু কেউ কারো ক্ষমতায় কোনো হস্তক্ষেপ করে না। এই জন্য এটাকে বলা হয় যুক্তরাষ্ট্রীয় সরকার। তাহলে আমরা বুঝতে পারলাম যে স্টিফেন লিকের যে ক্লাসিফিকেশন অফ গভর্নমেন্ট, সেখানে তিনি প্রজাতন্ত্রকে কয় ভাগে ভাগ, গণতন্ত্রকে কয় ভাগে ভাগ করলো, দুই ভাগে, একটা প্রজাতন্ত্র একটা নিয়ন্ত্রণী রাজতন্ত্র। আবার প্রজাতন্ত্রকে তিনি কয় ভাগে ভাগ করলো, দুই ভাগে ভাগ করলো। একটা নাম দিল এককেন্দ্রিক সরকার, একটা নাম দিল যুক্তরাষ্ট্রীয় সরকার। ঠিক নিয়ন্ত্রণী রাজতন্ত্র একই রকম। নিয়ন্ত্রণী রাজতান্ত্রিক সরকার ব্যবস্থাও এখানে দুইটা ফর্ম আমরা দেখতে পাই, একটা হলো এককেন্দ্রিক সরকার, একটা হলো যুক্তরাষ্ট্রীয় সরকার। এটা ছিল স্টিফেন লিকের ক্লাসিফিকেশন অফ গভর্নমেন্ট। এখন এই যে এককেন্দ্রিক সরকার এবং যুক্তরাষ্ট্রীয় সরকার, এটাকেও তিনি আবার কয় ভাগে ভাগ করলো, দুই ভাগে ভাগ করলো। একটার নাম দিল রাষ্ট্রপতি শাসিত সরকার, একটার নাম দিল প্রধানমন্ত্রী শাসিত সরকার। অর্থাৎ যে সরকার ব্যবস্থায় রাষ্ট্রপতি সর্বময় ক্ষমতার মালিক, সেটাকে বলবো আমরা রাষ্ট্রপতি শাসিত সরকার। যেমন 90 দশকের পূর্বে আমাদের বাংলাদেশে রাষ্ট্রপতি সরকার ব্যবস্থা বিদ্যমান ছিল, যেমন এখন আমেরিকা রাষ্ট্রপতি সরকার ব্যবস্থা বিদ্যমান। অর্থাৎ রাষ্ট্রপতিকে কেন্দ্র করে সমস্ত সরকারের সমস্ত ক্ষমতা এখানে আবর্তিত হয়। আরেকটার নাম দিল কি প্রধানমন্ত্রী শাসিত সরকার। অর্থাৎ যে সরকার ব্যবস্থায় প্রধানমন্ত্রী কেন্দ্র করে সমস্ত ক্ষমতা আবর্তিত হয়, প্রধানমন্ত্রী সংসদের মধ্যমণি হিসেবে, মন্ত্রী পরিষদের প্রধানমন্ত্রী মধ্যমণি হিসেবে তার সমস্ত কর্মকাণ্ডগুলো পরিচালনা করে। তাহলে আমরা বুঝতেই পারছি যে স্টিফেন লিকের যে ক্লাসিফিকেশন অফ গভর্নমেন্ট, সেখানে তিনি এককেন্দ্রিক সরকারকে দুই ভাগে ভাগ করলো। একটা নাম দিল প্রেসিডেন্সিয়াল ফর্ম অফ গভর্নমেন্ট, একটা নাম দিল পার্লামেন্টারিয়ান ফর্ম অফ গভর্নমেন্ট। আবার যুক্তরাষ্ট্রীয় সরকারকেও তিনি কয় ভাগে ভাগ করলো, দুই ভাগে ভাগ করলো। একটা নাম দিল প্রেসিডেন্সিয়াল ফর্ম অফ গভর্নমেন্ট বা রাষ্ট্রপতি শাসিত সরকার, একটা নাম দিল প্রধানমন্ত্রী শাসিত সরকার। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, তোমরা নিশ্চয়ই জানো যেখানে এককেন্দ্রিক সরকার ব্যবস্থা বিদ্যমান থাকে, সাধারণত সেখানে এক কক্ষ বিশিষ্ট পার্লামেন্ট থাকে। কয় কক্ষ বিশিষ্ট পার্লামেন্ট থাকে? এক কক্ষ বিশিষ্ট পার্লামেন্ট থাকে। আর যেখানে যুক্তরাষ্ট্রীয় সরকার ব্যবস্থা বিদ্যমান থাকে,
সেখানে দ্বিকক্ষ বিশিষ্ট পার্লামেন্ট থাকে, অর্থাৎ সেখানে একটা হাউস অফ সিনেট থাকে উচ্চকক্ষ থেকে, একটা হলো প্রতিনিধি পরিষদ বা হাউস অফ রিপ্রেজেন্টেটিভ। তাহলে আমরা এই আলোচনা থেকে যে বিষয়টা আমাদের সামনে উপস্থাপন করা হলো, প্রথমত আমরা সরকার কি সেই বিষয় নিয়ে আলোচনা করছি। সরকার হলো এমন একটা ব্যবস্থা যার মাধ্যমে রাষ্ট্র তার সমস্ত কর্মকাণ্ড কি করে পরিচালিত করে। এই জন্য সরকারকে বলা হয় রাষ্ট্রের মুখপাত্র, স্পোকসম্যান টু দ্য স্টেট, অর্থাৎ রাষ্ট্রের সমস্ত কর্মকাণ্ডগুলো সরকারের মাধ্যমে প্রতিফলিত বা প্রতিষ্ঠিত হয়। সরকারের ইচ্ছা অনিচ্ছার উপর নির্ভর করে রাষ্ট্র তার সমস্ত কর্মকাণ্ডগুলো পরিচালনা করে। এরিস্টটল মূলত দুইটা জিনিসের উপর ভিত্তি করেই সরকারের শ্রেণীবিভাগ করেছিল, একটা ছিল সংখ্যানীতি, একটা ছিল উদ্দেশ্যনীতি। সংখ্যানীতি মেনে হলো কয়জনের শাসন করবে, আর উদ্দেশ্যনীতি হলো শাসন কাজটা ভালো হবে অথবা খারাপ হবে। যদি একজনের শাসন করে তার নাম দিল তিনি রাজতন্ত্র, যদি সেটা ভালো হয়। আর যদি একজনের শাসন করে যদি রাষ্ট্রের জন্য ক্ষতিকর হয়, জনগণের অপালন হয়, তার নাম দিল তিনি কি স্বৈরতন্ত্র। যদি কয়েকজনের শাসন হয় তার নাম দিল অভিজাততন্ত্র, যদি জনগণের জন্য মঙ্গল হয়। আর যদি জনগণের জন্য ক্ষতিকর হয় তার নাম দিল তিনি কি ধনিকতন্ত্র। আর যদি কয়েকজন বহুজনে মিলে শাসন করে সেটা জনগণের জন্য কল্যাণ হয়, তার নাম দিল পলিটি। আর যদি জনগণের জন্য অকল্যাণ হয় তার নাম দিল তিনি হলো ডেমোক্রেসি বা গণতন্ত্র। এই ছিল এরিস্টটলের ক্লাসিফিকেশন অফ গভর্নমেন্ট। এরপর আমরা আলোচনা করছি কি স্টিফেন লেখক, তিনি সরকারকে প্রথমত কয় ভাগে ভাগ করলো, 2 ভাগে ভাগ করলো। একটা নাম দিল গণতন্ত্র, একটা নাম দিল একনায়কতন্ত্র। পৃথিবীর সমস্ত ভালো শাসনগুলোই গণতন্ত্র, আর পৃথিবীর সমস্ত শাসনগুলো একনায়কতন্ত্র। তিনি আবার গণতন্ত্রকে 2 ভাগে ভাগ করলো, একটা নাম দিল প্রজাতন্ত্র, একটা নাম দিল নিয়মতান্ত্রিক রাজতন্ত্র। যেমন আমরা বাংলাদেশ প্রজাতন্ত্র দিই। প্রজাতন্ত্র মানে হলো দেশ সরকার ব্যবস্থায়, রাষ্ট্র ব্যবস্থায় প্রেসিডেন্ট বা হেড অফ দ্য স্টেট জনগণ কর্তৃক নির্বাচিত হয়। আর নিয়মতান্ত্রিক রাজতন্ত্র মানে হচ্ছে যেখানে রাষ্ট্রপ্রধান নির্বাচনের ক্ষেত্রে জনগণের কোনো এখতিয়ার বা ক্ষমতা নেই, তারা উত্তরের দিকে সূত্রে ক্ষমতায় অধিষ্ঠিত হয়। তো এই ছিল স্টিফেন লেখকের ক্লাসিফিকেশন অফ গভর্নমেন্ট। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমরা আজকে যে ক্ষুদ্র পরিসরে অল্প পরিসরে তোমাদের সামনে যে বিষয়টা উপস্থাপন করলাম, আশা করি তোমরা সেটা বুঝতে পারছো। এবং তোমরা বাড়িতে এই 15 অধ্যায় অর্থাৎ ক্লাসিফিকেশন অফ গভর্নমেন্ট এই অধ্যায়টা এই আলোচনার নিরিখে তোমরা নিজেই পড়াশোনা করে এখান থেকে একটা ভালো সুন্দর একটা জ্ঞান তোমরা অর্জন করতে পারবা। এবং আমি আশা করি যে আমাদের এই স্বল্প সময়ের মধ্যে আমাদের মডেল কলেজ কর্তৃক তোমাদের জন্য যে বাড়িতে বসে থাকার পরও যদি তোমরা ক্লাসের জন্য আমাদের কাছ থেকে কিছু উপকৃত হয়, সেজন্য তোমরাও উপকৃত হবা, আমরাও আমাদের শিক্ষা পাঠ্যক্রমটা চালু করতে পারলাম। আশা করি আমাদের এই বিভিন্ন আলোচনা থেকে তোমরা জ্ঞান অর্জন করে সামনের দিনে তোমরা সামনের দিকে এগিয়ে যাবা। আমি তোমাদের সবাইকে আমাদের ক্লাসে অংশগ্রহণ করার জন্য ধন্যবাদ জানাচ্ছি এবং সবার সুস্বাস্থ্য কামনা করে আমি আমার বক্তব্য এখানে শেষ করছি। সবাইকে ধন্যবাদ। বাড়িতে থাকো, সুস্থ থাকো। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।